স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ইস্টার সানডে উদযাপনের সময় আজ শ্রীলঙ্কায় 3টি গির্জা ও 3টি হোটেল সহ মোট 8টি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও হামলার ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। শ্রীলঙ্কায় হামলার নানা দিক নিয়ে কথা বলতে আজকের আয়োজন। শ্রীলঙ্কার পাশে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রবীণ কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত AKM মোহাম্মদ আলী শিকদার। স্বাগত আপনাদের। আমরা প্রথমে আমেনা মহসিন আপনার কাছে একটু আসতে চাই, একটু বৈশ্বিক অবস্থাটা জানার জন্য। শ্রীলঙ্কা আসলে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে এই ঘটনার জন্য কেউ দায় স্বীকার করেনি বা সরকারের পক্ষ থেকেও কাউকে এখনো অভিযুক্ত করা হয় নাই, কিন্তু এই ধরনের হামলাগুলো যে আমরা সারা পৃথিবীতেই বিভিন্ন সময় দেখছি, এগুলির মূল সূত্রগুলি কোনো সুরাহা করা যাচ্ছে কিনা এবং এইটা আসলে হামলার ধরন থেকে বোঝা যায় কিনা যে এটা শ্রীলঙ্কার অভ্যন্তরীণ কোনো কিছু নাকি এটা আন্তর্জাতিকভাবে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তারই একটা অংশ। ধন্যবাদ আপনাকে। দেখুন, ঠিক এই মুহূর্তে ইটস টু আর্লি টু সে যে এটা তাদের একেবারেই ডোমেস্টিক ইস্যু কিনা কিংবা এখানে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং বা গ্রুপসগুলো আছে কিনা। হ্যাভিং সেড দ্যাট, আমি এই জিনিসটা একটু স্পষ্ট করে বলতে চাচ্ছি যে এগুলোর কিন্তু ঠিক মানে একটা আমরা যদি প্যাটার্নগুলো লক্ষ্য করি, কারণ এই যে ঘটনাটা ঘটেছে শ্রীলঙ্কায় সেটা কিন্তু বলা হচ্ছে যে এক ধরনের সুইসাইড বম্বিংয়ের একটা পাওয়া যাচ্ছে এবং খুব কোঅর্ডিনেটেডভাবে জিনিসটা হয়েছে। আপনি দেখেন, এটা কিন্তু কোনো লোন ওলফ যেটা আমরা বলি যে একজন ব্যক্তি বিচ্ছিন্নভাবে একটা জিনিসে ঘটিয়েছে তা কিন্তু না। এখানে খুব ক্লিয়ারলি, এবং সেটাও আমি মনে করি না যে কেউ বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটায়, কিন্তু আমি বলছি যে ব্যাখ্যাগুলো আমরা দিয়ে থাকি। এখানে আমরা দেখছি কোঅর্ডিনেটেডভাবে এবং খুবই পরিকল্পিতভাবে একটা হয়েছে। ইস্টার সানডে ছিল, এটা জানায় কথায় যে চার্চের লোকজন যাবে, এবং আপনি দেখেন শুধু চার্চ না, যে হোটেল 3টা যেখানে অ্যাটাকগুলো হয়েছে সেখানেও বিদেশিরা যায় এবং থাকে, এগুলো 5 স্টার হোটেলস। এবং আমরা আরও যেটা লক্ষ্য করছি যে ধর্মীয় যে জায়গাগুলো মানুষের, সেগুলো কিন্তু ক্রমেই কিন্তু অনিরাপদ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনি একটা গ্লোবাল ট্রেন্ড এটা আমরা ফলো করতে পারি যে আপনি একটা পার্টিকুলার একটা আমরা অসহিষ্ণুতা বলেন, ইনটলারেন্স বলেন, সেদিকে এটা যাচ্ছে। এটা আমরা নিউজিল্যান্ডে দেখেছি। এগুলো ধরেন যেরকম আহমাদিয়াদের উপরে অ্যাটাক হয়, শিয়াদের উপরে সেক্টেরিয়ানিজমেরও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে। এই জিনিসগুলো পুরো পৃথিবীব্যাপী আমরা দেখতে পাচ্ছি, সে প্যাটার্নটা আছে। আবার আপনি যদি শ্রীলঙ্কার দিকেও তাকান, সেখানেও আমরা দেখছি LTTEর ওই মানে প্রভাকরণের মানে তার মৃত্যুর পরে ধরেন গত 10 বছর যদি আমরা শ্রীলঙ্কার সিচুয়েশনটা ট্র্যাক করি, তাহলে কিন্তু এটা একটা খুব একটা সুখকর পরিস্থিতি কিন্তু না। সেখানে হয়তো সেখানে এই প্রথম এরকম একটা বড় হামলা হলো, কিন্তু এত বড় একটা গৃহযুদ্ধের পরে যে একটা রিকনসিলিয়েশন প্রসেস থাকে শ্রীলঙ্কায়, কিন্তু ঠিক আমরা সেটা দেখতে পারিনি। এবং সিনহালা ন্যাশনালিজম যেটাকে বলা হয় বা বুদ্ধিস্ট ন্যাশনালিজম, সেটা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছিল এবং সেখানে প্রচণ্ডভাবে আমরা দেখছি। বিশেষ করে আমরা মানে আপনি যদি ঠিক আমার সংখ্যাটা মনে নেই, কিন্তু তামিলদের সাথে অনেকগুলো ঘটনা হয়েছে, মুসলিমদের সাথেও। ওখানে শ্রীলঙ্কায় বোধহয় একমাত্র দেশ যেখানে মুসলিমরা নিজেদেরকে একটা এথনিক ক্যাটাগরি হিসাবে দেখে, নট অ্যাজ এ রিলিজিয়াস ক্যাটাগরি, সেভাবে ওইগুলো এমার্জ করছে। সো এই যে একটা যে গৃহযুদ্ধের পরবর্তী সময় আপনি যে একটা পিস বিল্ডিং বা একটা রিকনসিলিয়েশনের দিকে যাবেন, সেটা কিন্তু ঠিক সেভাবে হয়নি। এবং মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, সবগুলোর জায়গা কিন্তু খুবই সংকীর্ণ হয়ে আসছিল শ্রীলঙ্কায়। সো সেইরকম একটা পরিস্থিতি কিন্তু একটা স্পেস তৈরি করে দেয় যেখানে এই ধরনের গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। এটা অবশ্য ঠিকই যে যদি আমরা লক্ষ্য করি যে শ্রীলঙ্কা গত
কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতার একটা প্রকাশ ছিল। গত বছর মার্চে আমরা দেখেছি যে মুসলমানদের উপরে হামলা হয়েছে, সেই সময়ও কারফিউ জারি করা হয়েছিল। ফলে একটা মানে একটা পরিস্থিতি না, তৈরি এটা গত হচ্ছিল। 2-1 বছরের ঘটনা না কিন্তু। জি। ধরেন আমি বলছি তাদের গৃহযুদ্ধ শেষ হওয়ার পরের যদি আমরা পরিস্থিতিটা একটু মনিটর করি, তাহলে আমরা দেখব যে সেখানে খুব একটা গণতন্ত্রের যে জায়গাগুলো, স্পেসগুলো, বা আমরা যেটা বলি নাগরিক সমাজের যে জায়গাগুলো বা মানবাধিকারের যে স্পেসেসগুলো, এগুলো কিন্তু সংকীর্ণ হয়ে আসছিল। এবং ক্রমেই আমরা দেখছিলাম যেটাকে আমরা ধরেন উগ্র একটা জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠছিল, এবং সেই জাতীয়তাবাদটা কিন্তু সিনহালা বুদ্ধিস্ট ন্যাশনালিজম ছিল। তাদের জাতীয়তাবাদটা কিন্তু ধর্মভিত্তিক ছিল, যেখানে বুদ্ধিজমকে সামনে আনা হচ্ছিল। সেটা সিনহালা যখন গৃহযুদ্ধ চলছিল তখনও সেটা ছিল, কিন্তু এর পরবর্তী সময়ে কিন্তু আমরা আশা করেছিলাম সেটার হয়তো অবসান হবে, কিন্তু সেটা হয়নি। মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে একটু নিরাপত্তার দিক থেকে আসতে চাই যে এই ধরনের ঘটনাগুলি আমরা এই অঞ্চলে প্রায় সব কয়টা দেশেই আমরা কম বেশি হতে দেখেছি। ফলে এইটা এবং শ্রীলঙ্কার ব্যাপারটা 10 দিন আগেও পুলিশের পক্ষ থেকে একটা সতর্কতার কথা স্বীকার করা হয়েছে যে তারা সতর্কতা জারি করেছিলেন বা এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এবং একদম সুনির্দিষ্টভাবে গির্জায় হামলা হতে পারে এরকম তথ্য তাদের কাছে ছিল। ফলে এইরকম ক্ষেত্রে প্রস্তুতি কীরকম থাকা দরকার, এখান থেকে মানে আমাদের শিক্ষণীয় কি আছে? দেখেন, ঘটনা যেভাবে যতটুকু এই পর্যন্ত আমরা জেনেছি তাতে যে আপনি যে কথাটি বলেছেন যে একটা বার্তা ছিল পুলিশের কাছে, তো পুলিশের কাছে বার্তা থাকলে সেই ঘটনাটাকে প্রতিহত করবার জন্য নিশ্চয়ই আমাদের ধরেই নিতে হবে যে সে দেশের পুলিশ বাহিনী বা গোয়েন্দা সংস্থা তাদের ক্যাপাসিটি অনুযায়ী যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল, কিন্তু সেটি ভেদ করেই তো ঘটনাটি ঘটিয়েছে। তবে আমরা যদি এই জঙ্গি সন্ত্রাসী সেটা যে নামেরই হোক, বিশেষ করে ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর ক্যাপাসিটি যদি আমরা বিগত দিনে দেখে থাকি, সেখানে একটা জিনিস কিন্তু আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে বিগত সময়ের ঘটনার জায়গা থেকে, যে রাষ্ট্রীয় সংস্থাগুলো প্রত্যেকটা রাষ্ট্রের নিরাপত্তার জায়গা থেকে যখন এই ধরনের হুমকির চিন্তা থাকে বা হুমকি থাকে যে এই ধরনের একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর আক্রমণ হতে পারে, তখন রাষ্ট্রযন্ত্র তাদের সংস্থাগুলো তাদের যত ধরনের আপনার বিশেষজ্ঞ জ্ঞান বলেন বা তাদের প্রশিক্ষণ বলেন, তাদের পেশাগত দক্ষতা বলেন, যা কিছু বলেন, সব ধরনের ব্যবস্থা নেয়। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে দেখা গেছে যে যারা এই আক্রমণটি করেন তারা কিন্তু এই রাষ্ট্রীয় সংস্থার যে প্রোটেকশন মেজার, ডিফেন্স মেজার, এটি তারা অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করে তারা নতুন একটি কৌশল অবলম্বন করেন, এবং নতুন কৌশল অবলম্বন করে তারা তাদের যে লক্ষ্য এবং যে কৌশল, সেটা আত্মঘাতী বোমা হামলা অথবা গ্রেনেড সেটি তারা চালিয়ে থাকেন। সে কারণে দেখা যায় যে বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো, যারা তাদের গোয়েন্দা সংস্থা অতি শক্তিশালী, নিরাপত্তা ব্যবস্থা অতি শক্তিশালী। আপনাকে যদি আমি মনে করি একটু বিগত দিনের ঘটনা, 2013 সালে প্রবাবলি, আমি যদি ভুলটা না হয়ে থাকে সালটা 2013, ব্রাসেলসের বিমানবন্দরে একেবারে জঙ্গিরা ভিতরে ঢুকে যেয়ে একেবারে সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়। ব্রাসেলস কিন্তু ইউরোপের অন্যতম একটি মানে কেন্দ্রস্থল, এখানে ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টার, ন্যাটো বাহিনীর হেডকোয়ার্টার। সুতরাং সেখানে নিরাপত্তা ব্যবস্থাটি সবসময় শক্তিশালী থাকবে, এটাই প্রত্যাশিত, এটি হয়েও আছে, আমরা সেটা দেখেও আসছি। তারপরে বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার কথা। তো আমরা দেখলাম সেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে জঙ্গির ভিতরে ঢুকে গেল, হত্যাকাণ্ড চালালো এই বোমা বিস্ফোরণ। সুতরাং এইখানে শ্রীলঙ্কার বিষয় আমার ধারণা এরা অনেক দিন ধরে পরিকল্পনা এবং সুপরিকল্পিতভাবে রাষ্ট্র নিরাপত্তা সংস্থা কী কী ধরনের ব্যবস্থা নিয়েছে তারা পর্যালোচনা করে তারা এমন একটি কৌশল অবলম্বন করেছে যেটি রাষ্ট্রের সংস্থা সেটি ডিটেক্ট করতে বা সেটি অনুমান করতে পারেনি বা ধারণা করতে পারেনি। সুতরাং এই ঘটনা ঘটেছে। কিন্তু এইখানে আমরা বলবো
বাংলাদেশ কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করেছে। কারণ এই যে জঙ্গিদের যে কৌশলটি, এটা কিন্তু অলমোস্ট কমন টু অল ওভার দি ওয়ার্ল্ড, আমরা দেখেছি। সেখানে বাংলাদেশ কিন্তু সফলভাবেই, মানে 2000 আমাদের 16 সালের জুলাই মাসের যে হোলি আর্টিজান ঘটনার পর থেকে এই কয় বছর অনেকগুলো, আমি বলবো যে অনেকগুলো জঙ্গির আক্রমণের পরিকল্পনা একেবারে প্রাথমিক পর্যায়ে এটি তাদের গোয়েন্দা নেটওয়ার্ক বলেন, যেভাবে তাদের নেটওয়ার্ক ধরা পড়ে এবং তারা নিষ্ক্রিয় করতে বা তাদের গ্রেপ্তার করতে বা তাদের মোকাবেলা করতে সফলভাবে সক্ষম হয়েছে। সুতরাং এই জায়গাটায় বোধহয় শ্রীলঙ্কার সমস্যাটা হয়েছে। তবে এখানে একটা জিনিস বোধহয় আমাদের লক্ষ্য করা দরকার, যে যদিও এখন এই পর্যন্ত কোনো পক্ষ থেকেই এটা দায়িত্ব স্বীকার করা হয়নি, সাধারণত আমরা দেখেছি এর আগে শ্রীলঙ্কায় কিন্তু 2009-এর আগে অনেক রকম আত্মঘাতী বোমা হামলা হয়েছে। সেটা মোস্ট অফ দ্য টাইম হয়েছে তামিল টাইগারদের পক্ষ থেকে, এবং তারা কিন্তু এই বোমা হামলার পরে দায়িত্ব স্বীকার করে একটা ঘোষণা দিতেন। কারণ এই সমস্ত জঙ্গি সংগঠন বলেন বা যারা এই ধরনের সশস্ত্র বিদ্রোহ করেন, তাদের সবসময় একটা লক্ষ্য থাকে যে তাদের শক্তিমত্তাকে প্রচার করার জন্য, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। সুতরাং তারা এরকম একটা ঘটনা ঘটিয়ে দিয়ে সারা বিশ্বকে জানান দিতে চান যে আমাদের শক্তি কম নয়, আমরা এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটাতে সক্ষম, আমাদের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে একটা বার্তা দেওয়া। এইখানে কিন্তু এই ঘটনাটা ঘটেনি। এবং আপনি দেখবেন যে এখানে টার্গেট কারা, টার্গেট কিন্তু এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে টার্গেটটা হয়েছে। তো খ্রিস্টান সম্প্রদায়ের টার্গেট হলে দুটি জায়গায় এখানে আছে লক্ষ্য করার। একটি হলো এই খ্রিস্টান যারা, এরা কিন্তু বিদেশি লোক 35 বা 40 এরকম একটা ধারণা করা হচ্ছে, বাট মোস্ট অফ দেম আর সেনালিজ। সুতরাং এখানে কিন্তু একটি সন্দেহের তীর চলে যাচ্ছে তামিল টাইগারদের দিকে। আরেকটি সন্দেহের তীর যাচ্ছে কোথায়, আমি সেই সন্দেহের তীর কথাটি বলার আগে একটি কথা আমি স্পষ্টভাবে বলে নিতে চাই, যে শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায়ের সংখ্যা কিন্তু খুবই কম, 2%। তাদের 2.5 কোটি লোক সংখ্যার মধ্যে অ্যাবাউট 2% আর সামথিং লাইক দ্যাট, খুবই মুসলিম পিপল। 10-12%, হ্যাঁ, 10 থেকে 12%, 12% হবে, আচ্ছা হতে পারে, সেটা খুবই কম, যাও হতে পারে আমার। সুতরাং আমরা যেটা বিগত দেখি, তারা কিন্তু একেবারে এই জঙ্গি, এই যে বৈশ্বিক যে জঙ্গি নেটওয়ার্ক সংস্থা, এটা থেকে একেবারে সম্পূর্ণ আলাদা ছিল। এবং আপনি আমরা প্রাথমিক বক্তব্য বলেছেন মার্চ মাসে মুসলমানদের উপর এক ধরনের একটি আক্রমণ বুদ্ধিস্টদের পক্ষ থেকে হয়, তখনও কিন্তু তারা ডিফেন্সিভ পর্যায়ে ছিল, তারা আক্রমণে যায়নি। সুতরাং আমি এই শেষ করে দিই। সুতরাং এই জায়গা থেকে এই সন্দেহটা এখানে করা কঠিন। তবে ক্রাইস্টচার্চে যে ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে, সেইখানে কিন্তু আমরা দেখেছি সুনির্দিষ্টভাবে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী এবং খ্রিস্টানদের যে একটা প্রচারণার জায়গা থেকে মুসলমানদের উপর আক্রমণটি চালানো হয়েছে। সুতরাং আমি এখনও যোগসূত্র করতে চাই না, বাট আমি যদি শ্রীলঙ্কার নিরাপত্তার বাহিনীর সদস্য হতো, আমি কিন্তু রুল আউট করতাম না যে এই ধরনের কোনো সংস্থা আছে কিনা, কারণ এই প্রতিশোধমূলক কোনো কিছু হচ্ছে কিনা। প্রয়োজন হবে, সুতরাং সেই জায়গাটাও রুল আউট করা যাচ্ছে না আর কি। রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছে আসবো, তবে একটা বিরতির পরে, যে এইরকম পরিস্থিতিতে যখন বাংলাদেশেরও অনেক নাগরিক সেখানে আছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেশ কয়েকজন আহত আছেন, তো এরকম ক্ষেত্রে আসলে মানে বাংলাদেশি দূতাবাসের ভূমিকা কীরকম থাকে, যারা সেখানে আছেন তারা কিভাবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন, বা এখন যোগাযোগের অবস্থাটাও এমন না যে খুব ভালো আছে, যেহেতু কারফিউয়ের একটা লম্বা সময় কারফিউ থাকছে, এরকম পরিস্থিতিতে আসলে বাংলাদেশি নাগরিকরা সেখানে আমাদের যে দূতাবাস আছে সেখানকার সঙ্গে মানে এই পরিস্থিতির ম্যানেজমেন্টটা কীরকম হয় সেটা যদি একটু জানান। আমরা একটা বিরতির পর ফিরে আসছি। রাশেদ আহমেদ চৌধুরী, আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে এরকম একটা পরিস্থিতিতে আসলে এম্বাসিগুলি কিভাবে কাজ করে, এবং ওইখানে যারা আছেন তারাও, তাদের মধ্যে অনেকেই হয়তো বেড়াতে গেছেন, খুব বেশি মানুষ ওখানে কাজ করতে যান সেরকম না, তাদের জন্য মানে মানে রেসপন্সটা কীরকম হওয়া উচিত, কিভাবে যোগাযোগ করবেন, আপনারা ম্যানেজমেন্টটা কীভাবে করেন? সাধারণত এটা এরকম কোনো ইমার্জেন্সি হওয়ার সঙ্গে সঙ্গে তখন ওই মিশনে একটা রাউন্ড দ্য ক্লক একটা সেল আমরা খুলে ফেলি, যেখানে কয়েকজন অফিসার ডে অ্যান্ড নাইট ম্যান করে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় যে শ্রীলঙ্কার, তাদেরও একটা এরকম সেল থাকে, যার সঙ্গে যেখানে যে খবর আসে তারা ইমিডিয়েটলি, যদিও ন্যাশনাল কনসার্ন, ওরা কোনো ইনফরমেশন পায় তারা খবর দেয়। এবং তখন দূতাবাস থেকে যেটা করা দরকার হবে, যে পাসপোর্ট যে হারিয়ে গিয়ে থাকে অথবা দরকার হয়, এবং বডিকে নিয়ে যাওয়ার জন্য অথবা যা যা ইনফরমেশন ফ্যামিলির সঙ্গে, আবার ঢাকা ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট রাখা লিস্টগুলো। তো এটা এখন একটা চ্যালেঞ্জিং টাইম, এবং এটা
আমাদের দূতাবাস যে অ্যাম্বাসেডর ওখানে হাই কমিশনার যে সে খুব ভালো ইয়াং ডিপ্লোম্যাট, খুবই মানে ও, আর টিমটাও ভালো। তো এখানে আমার মনে হয় যে এই পরিস্থিতি তো এখন তো পরিষ্কার না, কারণ ওখান থেকে শ্রীলঙ্কান সাইড থেকেও তো কোনো ইনফরমেশন এখন দেবে না, কারণ ওরা বলছে যে পর্যন্ত পিকচার ক্লিয়ার না হয় তারা তো এখন কোনো আইডেন্টিফিকেশন দিচ্ছে না যে কারা। কিন্তু এখানে আমাদের কোনো চিন্তার বিষয় নাই, কারণ শ্রীলঙ্কা খুব একটা ফ্রেন্ডলি দেশ, আর এটা তো কোনো কনফ্লিক্টও না, এটা একটা জঙ্গি হামলা। এরপরে যা যা করা দরকার আর কি সেগুলো করা হবে। আই এম শিওর দ্যাট উই উইল বি এবল টু মিট দ্য রেসপন্সিবিলিটি। এটা ঠিক যে মানে এটা কনফ্লিক্ট সিচুয়েশন না, কিন্তু আমাদের দিক থেকে নজর রাখার নিশ্চয়ই একটা সতর্কতার প্রয়োজন আছে। এটা শুধুমাত্র শ্রীলঙ্কা না, যখনই আমাদের এই অঞ্চলে কোনো একটা ইনস্টেবিলিটি তৈরি হয় সেই জিনিসগুলি আমরা কিভাবে নজর রাখছি, আমাদের সিকিউরিটি ফোর্সেস কিভাবে এই তথ্যগুলি বিশ্লেষণ করবেন। এটা তো দেখেন ওরা তো নিজেই যে খবর ছিল ওদের কাছে ইনফরমেশন, তারা সত্যিকারে বলতে এরা বলছে যে এখন ইট ওয়াজ অ্যান ইন্টেলিজেন্স ফেলিয়ার, জাস্ট লাইক অ্যাজ ইট হ্যাপেন্ড ইন কাশ্মীর সাম টাইম আগো, ইট ওয়াজ ইন্টেলিজেন্স ফেলিয়ার, তাই না? মানে আপনাকে টিপ অফ করা হলো, কিন্তু টিপ অফ আপনি যদি ওরকম যদি সত্যিকারে প্রিপারেশন নেওয়া হতো, তাহলে তো ইস্টারের মতো এত বড় একটা অকেশন যে ট্যুরিস্ট আসছে, এত বড় চার্চে, যেখানে একটা চার্চে তো মাল্টি কালচারাল রিলিজিয়াস চার্চ, যেখানে আপনার নট অনলি ক্রিশ্চিয়ানস, সেখানে কিন্তু অন্য ধর্ম লোকরাও যায়। যেরকম ইউরোপে আমরা অনেক ক্রিসমাসের সময় আমরা যেতাম অনেক জায়গায়, তো ওখানে এত বড় একটা ঘটনা ঘটবে আফটার টিপ অফ, অ্যান্ড আমাদের মনে হচ্ছে আর কি প্রাইম এফেসি, নট ড্রয়িং এনি কনক্লুশন, বাট ইট ওয়াজ অলসো সিকিউরিটি ফেলিয়ার ইন দ্যাট সেন্স আর কি। শ্রীলঙ্কার আমরা শ্রীলঙ্কা সম্পর্কে আমাদের যতটুকু তথ্য আছে, সংখ্যাতাত্ত্বিক দিক থেকে তাদের শিক্ষার হার অনেক বেশি আমাদের এই অঞ্চলের মধ্যে, সহিষ্ণুতার বিষয়গুলিও সবসময় তারা ভালো বলে জানা যায় এবং ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবেও খ্যাতি আছে। এরকম একটি সমাজে এই ধরনের যে প্রবণতাগুলি তৈরি হচ্ছে, এটা আসলে বিচ্ছিন্নভাবে মানে এটা আমরা কিভাবে দেখছি? কারণ এই প্রবণতাগুলি এখন আমরা সারা পৃথিবীতেই একই রকম দেখছি, যদিও এইখানে যারা হামলা চালিয়েছেন তাদের ধরনটা ভিন্ন, সেই ধরন থেকে একরকম যেটা মানে আমরা বুঝতে পারছি যে হয়তো কোনো গোষ্ঠীর দিকে দৃষ্টি যাচ্ছে। সেই বিষয়টা আসলে কিভাবে আমরা মনে করি যে একটা সিদ্ধান্তের দিকে যাওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলি কোনো মানে সহায়তা করে? এখানে আমার ফোকাস হবে অন এ ব্রডার পিকচার, যে আপনি যদি দেখেন, আমি ছিলাম কসোভোতে, ইউএন রিজিয়নাল অ্যাডমিনিস্ট্রেটর, আমরা যেটা দেখেছি এথনিক ক্লেন্সিং, রিলিজিয়াস জেনোসাইড, এটা আপনার যখন আপনি দেখবেন যে ইউগোস্লাভিয়া টিটোর সময় একটা সাংঘাতিক একটা পিসফুল দেশ ছিল, তাই না? সেখানে আপনার ওই ফ্যাক্টরগুলো চলে আসলো যে মেজরিটি কমিউনিটি যখন ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে, তখন কিন্তু আপনার মাইনরিটিরা তাদের কোনো সিকিউরিটি থাকে না। আপনি যতই আর্মি দেন পুলিশ দেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দের ইজ নো মিলিটারি সলিউশন। যদি পলিটিশিয়ানরা যারা মানে রেসপন্সিবল রানিং দ্য কান্ট্রি, তারা যদি আপনার ধর্ম কার্ড প্লে করে, তখন কিন্তু মাইনরিটিস অ্যাগেন্স্ট দ্য মাইনরিটিস। এখানে দেখেন আপনি মুসলিমস মাত্র 10%, হিন্দু হচ্ছে 12%, 70% হচ্ছে বুদ্ধিস্ট, অ্যান্ড 7.2% হলো খ্রিশ্চান। সেখানে যদি আপনি এই ধর্ম কার্ড, এই যে কদিন আগে রায়ট হলো, এমার্জেন্সি হলো, এর আগে বড় সিভিল ওয়ার হলো, এই ইনটলারেন্সকে আপনি যে পর্যন্ত অ্যাড্রেস না করবেন পলিটিক্যালি লিডার্স, আমার মনে হয় শ্রীলঙ্কাতে স্টেবিলিটি আসবে না। আর যে কোনো দেশে যদি আপনি ইলেকশনে, এখানে ইলেকশন আসতেছে, হয়তো এটা একটা কার্ড, ইলেকশনের সময় যদি আপনি ধর্ম কার্ডটা প্লে করেন। আর আমরা ফরচুনেট, যেটা আমার প্রিভিয়াস স্পিকার ওনারা বলছিলেন, যে বাংলাদেশে আমরা জিরো টলারেন্স ফর এই যে জঙ্গিবাদ বলেন, মিলিটেন্সি বলেন, তার জন্য যে মুন্নি শাহ গেল আপনার ইয়েতে নর্থ ইস্টে, আপনি হয়তো দেখেছেন এটিনে, সে বলছিল যে তারা প্রশংসিত করছে বাংলাদেশের এই পলিসির জন্য, নর্থ ইস্টে আজকে ওরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে। তো এটা কিন্তু প্রত্যেক পলিটিক্যাল লিডারের উচিত। আমরা যা দেখলাম দ্য হাই প্রাইস
আর আমার ওই কলিগ বলছিলেন প্রফেসর আমিনা মাসুদ যে টিভিটা বুদ্ধিজম কিন্তু আপনার ইনটলারেন্ট বুদ্ধিজম, ইটস এ মিলিটেন্ট বুদ্ধিজম, যেটা আপনার শ্রীলঙ্কা এবং মিয়ানমার, এই যে রোহিঙ্গাদের ওদের ফিলসফিটা কি? আপনি বলছেন যে রিপ্যাট্রিয়েশন করবেন, কীভাবে রিপ্যাট্রিয়েশন করবেন? ওরা বলছে উই ওয়ান্ট পিওর বুদ্ধিস্ট কান্ট্রি, যেখানে কোনো সংখ্যালঘু বাস করতে পারবে না। এরকম একটা জঘন্য ফিলসফি যেটা হিটলার করেছিল, এবং যেটা আবার আপনার 20th শতাব্দীতে আমি সার্বিয়াতে দেখে আসলাম, মিলোসেভিচ, সেম থিং, দ্যাট এখানে কোনো জায়গা হবে না অ্যালবেনিয়ান মুসলিমদের। কোথায় অ্যালবেনিয়ানদের হিরো কা? অ্যালবেনিয়ান হিরো হিরোইন আপনি যাই বলেন মাদার টেরেসা। আপনি চিন্তা করেন মুসলিমরা ওরা বলে মাদার টেরেসাকে সবচেয়ে বেশি রেসপেক্ট দেয়। এর আগে ইস্কান্দার বেগ, যে একজন খ্রিশ্চান ছিল, মুসলিম হলো টার্কির আন্ডারে, আবার খ্রিশ্চান হয়ে গেল, গ্রেগরি। তো এইসব টলারেন্ট দেশে পলিটিক্যাল লিডাররা দে হ্যাভ প্লেড হ্যাভক বাই মিসইউজিং রিলিজন ফর পলিটিক্যাল এন্ডস। আপা, আপনার কাছে এই পয়েন্টই আসতে চাই। আমি শুধুমাত্র রিলিজিয়ন না, আসলে যেইটা আমাদের অঞ্চলের বা সারা পৃথিবীতেই এখন দেখা যাচ্ছে যে যেখানে যেই পরিচয়ই আমি সংখ্যা লঘু হই না কেন, সেটা রিলিজিয়নের কারণে হোক, এথনিসিটির কারণে হোক, এমনকি থটসের কারণে, তারা এক ধরনের চাপের মধ্যে পড়ছে। এই প্রবণতাটা মানে ইনটলারেন্সটা শেষ পর্যন্ত এই ধরনের ঘটনাগুলোকে বাড়াচ্ছে কি? তা তো অবশ্যই, মানে ধরেন ইনটলারেন্সের জায়গাটা তো তখনই হয় যখন আপনি আপনার শ্রেষ্ঠত্বটাকে প্রমাণ করতে চান, এবং ওই যে আমরা একটা সহ অবস্থানের জায়গা থেকে আমরা সরে যাই, তখনই আমরা দেখি যে ইনটলারেন্সগুলো আসে। এবং এটার দেখেন যে প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়, আপনি আমাকে প্রথম দিকে একটা প্রথম প্রশ্নটাতে করেছিলেন যে এখানে কি বৈশ্বিক কারণগুলো কি। বৈশ্বিক একটা কারণ হলো কি, কতগুলো কারণের মধ্যে একটা বিরাট কারণ হলো ইকোনমিক গ্লোবালাইজেশনের ফলে যে ইকোনমিক কম্পিটিশনটা যে বেড়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের কতগুলো মূল্যবোধ ছিল, সেগুলো কিন্তু ক্রমেই ভেঙে যাচ্ছে। তারপরে সমাজের কিন্তু যেটা সোশ্যাল ফ্যাব্রিক আমরা বলতাম, সামাজিক একটা যে কাঠামো, পরিবারগুলো, সেগুলোর ভ্যালিউসগুলো ভেঙে যাচ্ছে, ইথোসগুলো ভেঙে যাচ্ছে। আমরা ভীষণভাবে কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন মানে ভ্যালু সিস্টেমস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন মূল্যবোধটাকে সামনে নিয়ে আসব, ধারণ করব। সেখানে যদি আমার মূল্যবোধের জায়গাটা থাকে যে হ্যাঁ আমি আমার শ্রেষ্ঠত্বটাকেই সব জায়গায় রাখবো, যেটা ধরেন ডোনাল্ড ট্রাম্পে আমরা বারবার দেখছি আমেরিকা ফার্স্ট সেটা সে বলছে। কিন্তু তার বিপরীতে আপনি দেখেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী কি সুন্দর একটা বার্তা দিলেন না, উনি ইনক্লুসিভ পলিটিক্সের কথা বললেন, এবং উনি কিন্তু ওই আদারিংয়ের মধ্যে গেলেন না। এই ধরনের বার্তাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যারা রাজনৈতিক জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা পলিসি মেকিংয়ে থাকে, এবং তারা কি বলছে, কি উচ্চারণ করছে, সেগুলো কিন্তু সমাজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এবং তারা যদি আমি যদি আপনাকে বুঝাই, যেটা মায়ানমারে হচ্ছে, আমরা এটা শ্রীলঙ্কা এক সময় দেখেছি, তারা তাদের নাগরিকত্ব আইন দ্বারা তামিলদের থেকে নাগরিকত্ব নিয়ে নিল। এটা তো উপরে পর্যায় থেকে এসেছে। এবং আমি যদি এটা প্রতিষ্ঠিত করতে চাই যে এই দেশটা শুধু সিনহালি বুদ্ধিস্টদের, এবং তাদেরকেই যদি আমি প্রিভিলেজড করতে থাকি, তাদেরকেই সকল ধরনের সুযোগ সুবিধা দিতে থাকি, তাহলে তো একটা নাগরিকত্ব জায়গা অন্যরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন হিসাবেই আসবে। তখন তো দ্বন্দ্বগুলো তৈরি হতেই থাকবে এবং অসহিষ্ণুতাগুলো তৈরি হতে থাকবে। সেটা কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। কেন ছড়িয়ে যাচ্ছে সেখানে আবার আমি বলছি, কারণ আমাদের ওই অ্যাকোমোডেশনের জায়গাগুলো থেকে মূল্যবোধগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা কম্পিটিটিভ হয়ে যাচ্ছি, আমরা ক্রমেই মনে করছি। আপনি দেখেন, আপনি ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান না, কারিকুলাম দেখেন, কোন বিভাগগুলোতে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, যেগুলো কর্পোরেট ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে। লিবারেল আর্টস, সোশ্যাল সায়েন্স, এগুলোতে কিন্তু খুব একটা এগিয়ে আসে না। সবার ঝোঁকটা। আমরা আরেকটা বিরতিতে যাব,
যে কিন্তু এখানে আসলে আমরা দেখছি যে প্রবলেমটা গ্লোবাল, আবার এটা সবগুলি যে মানে লোকালাইজ সমস্যা তা না, কিছু কিছু সাধারণ সমস্যাও আছে, যেমন ইনটলারেন্স যদি দেখি সারা পৃথিবীতে ইনটলারেন্স বেড়েছে, সেই জিনিসগুলির ব্যাপারে আসলে আমাদের এখানেও একই ধরনের উপাদান আছে কিনা যেগুলি আমাদের সোসাইটির মধ্যেও ইনটলারেন্স বাড়াতে পারে। আমরা বিরতির পর আসবো। মোহাম্মদ আলী শিকদার, আমরা যতটুকু তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে 10 দিন আগে একটা নিরাপত্তা কোনো না কোনোভাবে একটা তথ্য তাদের কাছে ছিল, কিন্তু তারপরেও এরকম বড় ঘটনা ঘটে গেছে। মানে সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে যদি তাত্ত্বিকভাবে জানতে চাই যে এটা আসলে কিভাবে ইন্টারসেপ্ট করার ক্ষেত্রে কি মনে করেন যে কোনো দুর্বলতা ছিল, নাকি মানে যেহেতু এগুলি আত্মঘাতী হামলা, ফলে আত্মঘাতী হামলার ক্ষেত্রে এরকম হওয়াটা অস্বাভাবিক? আত্মঘাতী হামলা হওয়া হলে সেটা ঠেকানো কষ্ট, এটা আমরা এক নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে বলে থাকি। তবে একজন ব্যক্তি যখন আত্মঘাতী হয়ে তো একটি টার্গেট করছেন, একটি জায়গায় যাবেন, তিনি গির্জায় আক্রমণ করেছেন, তিনি হোটেলে আক্রমণ করেছেন, এই হোটেলের ভিতর থেকে কিন্তু আত্মঘাতী বোমা নিয়ে তৈরি হননি। সুতরাং কোনো একটা জায়গা থেকে তিনি এসে সেখানে সেই বোমাটা বিস্ফোরণ ঘটিয়েছেন তার নিজের বডিতে। সুতরাং সেখানে আমি তো এখানে ইন্টেলিজেন্স ফেইলিয়ার তো অবশ্যই বলতে হবে, কিন্তু ফেইলিয়ারটা ঘটলো কোথায়? যেমন আপনি বলেন যে টপ লেভেলে, অর্থাৎ ম্যাক্রো লেভেলে কিন্তু একটা তথ্য ছিল যে ইয়েস এরকম একটা আক্রমণের একটা হুমকি আছে। সেখানে তারপরে স্তর বা স্তরে যে ইন্টেলিজেন্সগুলো থাকে, ইন্টেলিজেন্স বহু রকম স্তর আছে অ্যাট দি গ্রাউন্ড লেভেল পর্যন্ত। তো সেখানে যেটা হয়েছে আমার ধারণা যে এই যে যারা এই যে আক্রমণটি চালিয়েছে তারা অত্যন্ত বলা যাবে কৌশলী এবং খুবই দক্ষ, এবং তারা এই শ্রীলঙ্কার যে গোয়েন্দা সংস্থা বলেন বা নিরাপত্তা সংস্থা যারা দায়িত্বে থাকে এই সমস্ত, তাদের যে ক্যাপাসিটি এবং তাদের যে পরিকল্পনা, তারা কোথায় কি মানে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন সেটি তারা আত্মস্থ করেছেন। আত্মস্থ করে তারা এটার ফাঁক খুঁজেছেন, ফাঁক খুঁজে সেই ফাঁক দিয়ে তারা ঢুকে গেছেন এর ভিতরে, ঢুকে তারপরে এই ঘটনা ঘটিয়েছেন। সুতরাং নিশ্চয়ই তাদের এই বিষয়। আর যেটা আপনাকে আমি বলেছিলাম যে সব জায়গায় স্টাডিতে যত বড় বড় ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকটা আলাদাভাবে বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে কিন্তু আমরা দেখেছি, এটা আমরা যথেষ্ট রিসার্চ করে বিশ্লেষণ করে দেখেছি যে প্রত্যেক জায়গায় আমরা দেখেছি এই ধরনের ঘটনা যখন বৈশ্বিকভাবে আল কায়দা যখন 1998-এ আপনার আল কায়দা প্রধান ঘোষণা দিলেন যে আমেরিকান সিটিজেন এবং ইহুদিদের হত্যা করা হলো মুসলমানদের জন্য জায়েজ, ফরজ কর্তব্য, তারপর থেকে তো সারা বিশ্বে অ্যালার্ট জারি হয়েছে। তারপর এই 9/11 ঘটনা আমরা জানি, ওয়ার এগেনস্ট টেরর, সন্ত্রাসী যুদ্ধ, বুশের ঘোষণা, এই সমস্ত জায়গায় মিলে সারা বিশ্বে কিন্তু একটা অ্যালার্ট জারি হয়েছে। তারা কিন্তু সর্বতোভাবেই নিজ নিজ স্থান থেকে তারা নিজস্ব নিরাপত্তার ব্যবস্থার মূল্যায়ন করেছেন, মূল্যায়ন করে কোন জায়গা থেকে কোনভাবে অভ্যন্তরীণভাবে অথবা বৈশ্বিক অঙ্গন থেকে কীভাবে থ্রেটটা আক্রমণটা সবই তারা করেছেন। কিন্তু আমি যে কথাটি বলেছেন, যেহেতু তারা হলো নন স্টেট অ্যাক্টরস অর্থাৎ রাজ্যবিহীন, এবং তারা কিন্তু ছদ্মবেশ ধারণ করার জন্য সোজা, তারা কিন্তু ইনফর্ম করে আসছেন না, তারা একটা আইডেন্টিটি নিয়ে আসছেন না, তারা যে কোনো জায়গায় মিশে যেতে পারে। সুতরাং তারা কৌশলটা অবলম্বন করেন, তারা প্রথমে স্টাডি করেন যে আমরা যেখানে আক্রমণটি চালাতে যাচ্ছি তারা কী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন, কী ধরনের গোয়েন্দা নেটওয়ার্ক তারা জালটা পেতেছেন। তো সেইটা তারা স্টাডি করেন। যতগুলো আপনি ইউরোপে যতগুলো আক্রমণ হচ্ছে, ফ্রান্সে আপনি বলেন, আপনি বেলজিয়ামে বলেন, ইউকেতে বলেন, এই যে অস্ট্রেলিয়াতে বলেন, এই যে এখন যে একেবারে সিরিজের পর সিরিজ আপনার হচ্ছে উত্তর আফ্রিকার দেশগুলোতে, মালি থেকে কালকেও মালিতে আক্রমণ হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা প্রতিটি জায়গায় ঘটনা আমরা দেখেছি যে তারা নতুন একটা কৌশল উদ্ভাবন করেন, নতুন একটি রাস্তা খুঁজে বের করেন এই জঙ্গিরা, সন্ত্রাসীরা। তখন তারা এটির ভিতরে ঢুকতে সক্ষম হয় বলেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়, তাহলে তো হতো না। আমি অবশ্যই বিশ্বাস করতে চাই যে কোনো রাষ্ট্রীয় সংস্থা বা রাষ্ট্র কখনোই তার নিরাপত্তা ব্যবস্থাকে আপনার মানে এরকম একটা ছেড়ে দেওয়া ভাব যে ছেড়ে দিলাম যা হয় হোক বা যথেষ্ট হয়েছে, এই নিরাপত্তা ব্যবস্থায় কখনো যথেষ্ট হয়েছে বলে কোনো কথা নেই। এই জন্য বলা হয় যে কোনো কিছুই যথেষ্ট না, আপনি যথেষ্ট করবেন, করার পরে আপনাকে ভাবতে হবে যথেষ্ট পরে যথেষ্ট হতে পারে। কারণ আপনার অপোনেন্ট বা আপনার যাকে শত্রু মনে করছেন সে কিন্তু আপনার এইটা যা আপনি করছেন সেটা তারা বিশ্লেষণ করে তার নতুন কিছু আবিষ্কার করবেন, পন্থা আপনাকে দুর্বল করার জন্য, আক্রমণ করার জন্য। তো সেটি আপনি প্রতিহত করার জন্য কি করবেন, সেই নতুন নতুন চিন্তা সবসময় করতে হবে যে আর কি হতে পারে। আমরা তো এত কিছু করলাম, তারা নিশ্চয়ই এটি বুঝছেন, জানছেন, দেখছেন তারা। সুতরাং তারা কিভাবে নতুন কৌশল, সেটি আমাকে বারবার আমাদের চিন্তা করতে হবে, যারা নিরাপত্তা সংস্থা আছেন, গোয়েন্দা সংস্থা আছেন। সুতরাং এই আনফোর্সিন
তারা যে একটা কন্টিনজেন্সি করবে, আমরা যেন সেটি মোকাবেলা করতে পারি, বা যারা প্রতিরক্ষা থাকেন করতে পারি, সেরকম ব্যবস্থা থাকতে হবে। সেটি মনে করি যে আমি প্রথমেই বলেছি যে আমাদের গোয়েন্দা সংস্থা গত 3 বছরে আমাদের পুলিশ সংস্থা এই অ্যালার্টনেসটা আমাদের দেখাতে সক্ষম হয়েছে, তারা মোকাবেলা করতে, আনফোর্সিন মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সুতরাং এখানে গোয়েন্দা নেটওয়ার্কের সবচেয়ে বড় ভূমিকা থাকে। সেখানে অবশ্যই এখানে ফেইলিয়ার হয়েছে, না হলে তো এরকম ঘটনা ঘটতে পারতো না। সে তো অবশ্যই বোঝাই যাচ্ছে ঘটনাটা তারা হয়তো সেভাবেই করতে পারে নাই। রাশেদ আহমেদ চৌধুরী, আমরা বৈশ্বিক যে সন্ত্রাসবাদ সেটা মোকাবেলার জন্য আন্তদেশীয় সম্পর্কের কথা বলি, এটা বিভিন্ন সময়ে মানে শীর্ষ নেতৃবৃন্দরা তারা তাদের বক্তৃতায়ও অনেক বলেন, কিন্তু কার্যকর ক্ষেত্রে মানে বৈশ্বিক হোক বা আঞ্চলিক হোক, আঞ্চলিক যে জঙ্গিবাদ আছে বা এই ধরনের ঘটনাগুলি প্রতিরোধ করবার জন্য দেশগুলো একযোগে কাজ করার কোনো প্ল্যাটফর্ম বা কোনোভাবে এটা হচ্ছে কিনা, কারণ এটা আমাদের কাছে খুব বেশি ভিজিবল না। নিশ্চয়ই কথা যখন হচ্ছে কাজও হওয়ার কথা। এটা মানে আমরা যা দেখছি এক্সপিরিয়েন্সে, যে ইস্যু অফ পলিটিক্যাল উইল, আপনার সদিচ্ছা যদি পলিটিক্যাল লেভেলে থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে। হাইয়েস্ট পলিটিক্যাল লেভেলে আপনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পলিটিক্যাল পার্টিস, এদের মধ্যে যদি একটা কনসেনসাস থাকে, স্পেশালি দোজ হু আর কন্ট্রোলিং দ্য লেভার অফ পাওয়ার, তখন দেখবেন যেটা, যে আমি আবার উদাহরণ দিচ্ছি আমার কসোভোর, কারণ ওখানে যখন গেলাম, কারণ ইউগোস্লাভিয়া একটা এমন দেশ ছিল যে আপনি ধর্ম, কার ধর্ম এটা বড় মুশকিল ছিল, কার কি এথনিসিটি বড় মুশকিল ছিল। তারা একসঙ্গে কাজ করতো, তারপরে সন্ধ্যার সময় একসঙ্গে ওরা ডান্স করতো, ড্রিঙ্ক করতো, সব কিছু। এখন এখানে কেন হলো? কারণ ওই যে পলিটিক্যাল উইলটা ছিল না। পরে গিয়ে টিটো আফটার টিটো, আপনি এখন তো সাউথ এশিয়াতে যদি বলেন, এই জঙ্গিবাদ যেখানে গ্রো করছে, আপনি পাকিস্তান বলেন, যে কোনো দেশ বলেন, এটাতে আপনি যদি পলিটিক্যাল লিডারশিপ, যখন আপনি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন, গিয়ে কনফ্লিক্ট রিজনে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে এত ভালো দেশে কেন এটা হলো, ইয়াং ছেলে মেয়েরা বললো, ইট ইজ নট আওয়ার ওয়ার, ইটস দ্য ওয়ার অফ দি পলিটিশিয়ানস। তারা ক্ষমতার লোভে তারা এটা করে, এই কার্ডটা প্লে করে, ধর্ম কার্ডটা, বুঝলেন? এটা কিন্তু খুবই ট্র্যাজেডি। আপনি ইতিহাস দেখেন, আজকে যদি আমাদের লিডারশিপের একটা জিনিস ঠিক করে, যে অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট, উন্নয়ন বলেন আপনি, জনগণের স্বার্থ বলেন আপনি, গণতন্ত্র বলেন, ফ্রিডম বলেন, যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে যদি আপনি মুভ করেন, আর আপনি যদি ওই সস্তা কার্ড, চিপ বা ডেঞ্জারাস কার্ড, যে আপনাকে বিভক্ত করা একটা দেশকে, জাতিকে, আপনি মাইনরিটি। এখনও তো শ্রীলঙ্কাতে বলা হচ্ছে, আজকে আমি শুনলাম নিউজে, যে একটি মুসলিম সংস্থা কি জামাত নাকি, হয়তো তারা হতে পারে। এই যে দেখেন, হ্যাঁ, এরা মাত্র 10% তৌহিদ জামাত। এই যে ইঙ্গিত দেওয়াটা, যখন ওরা 10%, ওই 10% মাইনরিটি, ফরগেট অ্যাবাউট বিইং মুসলিম, হাউ দে উইল ফিল, ওরা কেমন ফিল করবে? 90% আপনার যে মেজরিটির মধ্যে, একটা সি অফ মেজরিটির মধ্যে আপনি ওদেরকে ব্লেম করলেন, মানে ওদেরকে একটা ইনসিকিউরিটির মধ্যে ফেলে দেন। এই কার্ডটা কিন্তু এটাকে রিজিস্ট করতে হবে। লিডারশিপ ইন সাউথ এশিয়া, আমি বলবো, হ্যাভ টু টেক দ্য লেসন। আমাদের যে লেসন ছিল পাকিস্তানের সঙ্গে, আপনি দেখেন ওই ধর্ম ব্যবহার করে কি হলো, একটা জেনোসাইড হয়ে গেল, যখন আমরা এই পাকিস্তানের জন্য ভোট দিয়েছিলাম, কিন্তু এখানে আমাদেরকে তারা ভিকটিম জেনোসাইড করলো। ধর্ম, দ্য সিকিউরিটি অফ পাকিস্তান এন্ড ইসলাম সারাক্ষণ বলতো। তো এটা হচ্ছে ডেঞ্জারাস কার্ড, দ্য ওয়ার্ল্ড শুড মুভ অ্যাওয়ে ফ্রম দিস। অবশ্যই এই জায়গাটায় আসলে আমাদের সবারই সতর্ক থাকতে হবে। অনেক সময় এটা আমরা মানে আলোচনায় আসে, কিন্তু এইটা মানে রিলিজিয়নের কার্ডটা যে সত্যিকার অর্থে সব দেশের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, সেটা একইভাবে সবাইকে একসঙ্গে বলতে হবে। মাইনরিটি ইজ আওয়ার সিক্রেট ট্রাস্ট। অবশ্যই। আমরা একটা বিরতির পর ফিরে আসছি। আমিনা মহসিন, আপনার কাছে আসবো, যেটি এর আগেও বলতে চাচ্ছিলাম, যে এই ধরনের সিচুয়েশনগুলি বাংলাদেশে আছে কিনা, বাংলাদেশের সোসাইটি এখান থেকে কিভাবে শিক্ষা নিতে পারে, এবং যেই বিষয়গুলি আমরা বলছি যে সংখ্যালঘু, সেটা ধর্মীয় হোক, এথনিসিটির দিক থেকে হোক, সেই জায়গাগুলি আমরা খেয়াল রাখছি কিনা। কারণ আমরা দূরের দেশের দিকে মনে করছি ওইখানে এটা আছে, আমাদের এখানে নাই ভাবার কোনো কারণ আছে কিনা। এটা বিরতির পর। মানে বাংলাদেশের সোসাইটিতে এই একই ধরনের মানে অতৃপ্তি আছে কিনা, মানে এখান থেকে আমাদের কোনো কিছু লেসন্সের নেওয়ার আছে কিনা? না, দেখুন, বাংলাদেশে তো আছে, নাহলে আমাদের এখানেও তো অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং ওনারা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে সেগুলোকে কিন্তু আমরা কন্টেইন করতে পেরেছি।
কিন্তু সেটা নিয়ে আমাদের মানে সেই আত্মতৃপ্তি নেওয়ার কোনো কারণ নেই যে এগুলো আর ঘটবে না। কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলো, এই র্যাডিক্যালাইজেশনগুলো এক ধরনের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে এগুলোর এদের না কোনো মানে সে অর্থে কোনো বাউন্ডারিজ নেই। উনি যেটা বলছিলেন ওরা তো নন স্টেট অ্যাক্টার্স, এদের কিন্তু একটা গ্লোবাল লিঙ্কেজ আছে, নেটওয়ার্ক আছে, এবং দে ফিড অন ইনসিকিউরিটিস এবং ধরেন আপনি ভালনারেবিলিটিস এগুলোর উপরে। এটা একসময় বলা হতো যে এখানে সাথে ইকোনমিক বা অর্থনৈতিক কারণ আছে, যেটা তখনও কিন্তু আমরা বলেছিলাম যে না, অর্থনীতিটাকে আমরা সামনে আনতে পারি না একটা প্রধান কারণ হিসাবে, সেটা হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু তার সাথে এখন তো আমরা দেখছি যে খুব উচ্চবিত্তদের সন্তানরা যাচ্ছে, ডাক্তাররা এটার সাথে জড়িত, ইঞ্জিনিয়াররা যাচ্ছে। সে কারণে আমি বলছিলাম যে আপনি একাডেমিক কারিকুলামগুলোকে একটু দেখবেন যে আমরা কি থিঙ্কিং বিইংস, মানে চিন্তাশীল মানুষ তৈরি করছি কিনা, নাকি ক্লোজড মাইন্ড, যারা আমরা চিন্তা ভাবনা করছি না সে ধরনের আমরা মাইন্ড তৈরি করছি। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনি যখন ইন্টারভেনশন করবেন ধরেন এই সমস্ত জায়গাগুলোতে, এখানে মিলিটারি সলিউশন বলেন কিংবা যেটাকে আমরা বলি নিরাপত্তা বাহিনী, সেটা কিন্তু একটা অপশন। এখানে প্রচণ্ডভাবে কাউন্সেলিংয়ের দরকার আছে, একটা সহিষ্ণু আপনাকে সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে, পরিবার থেকে কিন্তু সেটা আরম্ভ করতে হবে। আপনি আমার পাঠ্যপুস্তকে কী ধরনের বই পাচ্ছি, আমি কী ধরনের লেখা আসছে, দেখুন আমাদের কিছু বোধহয় একটা বছর দুয়েক আগে আমাদের টেক্সট বইতে কিন্তু কিছু পরিবর্তন এসেছে, যেগুলো নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছিলাম। তো সে আমরা তো দেখিনি যে এখন পর্যন্ত সেটা কোনো পরিবর্তন হয়নি। ফলে এই যে একটা কিভাবে সোসাইটিটা বেড়ে উঠছে সেটার দিকে এবং আপনি দেখেন নারীর প্রতি কিন্তু সহিংসতা একটা অ্যালার্মিং ভাবে বাড়ছে, এবং সেটার সাথে আপনি লক্ষ্য করবেন যে আমরা সামাজিক মাধ্যমেই দেখছি যে বিভিন্ন ওয়াজ থেকে যে নারীদের যে ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু খুবই আপত্তিজনক এবং ইনটলারেন্সের চূড়ান্ত প্রকাশ। মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছ থেকে একদম 30 সেকেন্ডে একটু জানতে চাই যে এই মুহূর্তে এই ধরনের ঘটনার পরে শ্রীলঙ্কার নিরাপত্তার দিকটা কীরকম হতে পারে বা সেখানে সতর্কতা কীরকম? না, সেখানে তো অলরেডি এমার্জেন্সি জারি করেছেন, আমরা খবরে কিন্তু সেটা দেখেছি। সুতরাং নিশ্চয়ই নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হবে, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। সুতরাং আরও যে ঘটবে না সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে এটা 7 জন গ্রেপ্তার হয়েছে, তাদের মাধ্যমে যদি কোনো তথ্য বের করা যায় যে কোথা থেকে বা কারা এই ঘটনা ঘটালো, তখন কিন্তু আরও বড় ধরনের নিরাপত্তার যে ব্যবস্থা সেটি তাদেরকে নিতে হবে। সুতরাং এই জায়গাটায় যেটা হলো যে শ্রীলঙ্কা আবারও একটি মানে শঙ্কার মধ্যে, নিরাপত্তা শঙ্কার মধ্যে পড়ে গেল। সেটি তারা কীভাবে উত্তরণ ঘটাবে সেটি আমাদের দেখতে হবে। তবে কোনোভাবেই কিন্তু আর নিরাপত্তার যে জায়গাটি সেটি ছোট করে দেখার বোধহয় এবং আসলে শ্রীলঙ্কা অনেক দূরে বা এখন আর এগুলি ওই যে রাজনৈতিক সীমার দ্বারা বিভক্ত করা যাবে না, এদের কোনো সীমানা নাই, এদের কোনো রাষ্ট্রীয় সীমানা নাই, ভৌগোলিক সীমানা নাই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।